মুভি নর্মালি চলছে, পপুলার কোনো অ্যাক্টর মুভিতেই নেই বা কাহিনী মনে লাগছিল না, তাই অ্যাটেনশনও কম ছিল। বাট মুভির মাঝখানে গিয়ে ছোট্ট একটা ব্যাপার বেশ হার্ট টাচ করে, ব্যাস মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই সুবাদেই আজকের মুভি। কাহিনী যেমন তেমন, কাস্টিং ঠিকঠাক ছিল না, প্রেজেন্টেশন নাক ছিটকানোর মতো, সবার অ্যাক্টিং অনেক লাউড। বাকি কিউট একটা হিরোইন রয়েছে যার সঙ্গে হিরোর ইটিশ পিটিশ চলবে, বাট সেটা খুব ডিসেন্টলি ডেলিভার করা হয়েছে। হিরোইনকে নর্মালি প্রেজেন্ট করেছে, তাই কোনো ধরনের নিউড, কিসিং বা ভালগার সিন একদমই নেই। সেদিক থেকে পরিবারের সবাইকে নিয়েই দেখতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান যে টিপিক্যাল ফাইট সিনগুলো আমরা দেখি তেমন বেশ কিছু অ্যাকশন সিন রয়েছে। কাহিনী আমার মতো করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা একটু এন্টারটেইন হন। আর হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে সিনেমা সংক্ষেপে এখনো কেন ভিডিও দিচ্ছি না বা কি প্রবলেম হয়েছে। তো ঝামেলা হলো, ওই চ্যানেলে স্ট্রাইক দিয়ে ইউটিউব আমার পুঙ্গি বাজিয়ে দিয়েছে। কোনোভাবেই প্রবলেম পিছু ছাড়ছে না। একটু সমাধান হচ্ছে তো আবার কোনো প্রবলেম হচ্ছে, আবার একটু সমাধান হচ্ছে তো আবার কোনো প্রবলেম হচ্ছে, তাই ওখানে ভিডিও আসতেছে না। চ্যানেল কি হবে না হবে বুঝতে পারছি না, বলা মুশকিল। আমরা এখানে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তাই আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে রাখুন। 1 লাখ পূর্ণ হতে এতদিন লাগে? আপনারা তো খুব অলস দেখছি, মানুষ হলেন না আর। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম দেবকী নন্দনা বাসুদেবা এর ব্যাপারে। মুভির কাহিনী বিজয়নগরম জেলার শেরশাপুরম গ্রামের জমির মাঠে বসে থাকা মুরব্বীকে দিয়ে মুভির সিন শুরু হয়, যার নাম দেবেন্দ্র। পাশের গ্রামের সম্ভ্রান্ত লোকদের মাঝে একজন। তার লোকজন জমির এরিয়া ঠিক করছে, সে তার সহকারীকে বলছে, বুঝলি সুভা, শালা কানসরাজু আমার জমি দখল করতে চায়, শালাকে আমাকে চেনে, পুলিশ পাঠিয়েছি, আজ ওকে সাইজ করবে, খাড়া। এই খবর এলো বলে তাকে এখানে রেখে ক্যামেরা একটা বাড়িতে আনে যেখানে হাওয়ান চলছে। একটা আন্টি জিজ্ঞেস করে, মাঝি ওই হাওয়ান কেন হচ্ছে? পাশে দাদি বলে, আরে কানসরাজু তার বোনকে চোখের আড়াল করবে না বলে বিয়ে দিয়ে জামাইকে সহ এখানেই রেখে দিয়েছে। তার মানে সে তাকে কতটা ভালোবাসে। তার সেই বোন প্রেগনেন্ট, আজ 9 মাস কয়েকদিন চলছে, তো তার ভালোর জন্য এই হাওয়ান করা হচ্ছে যাতে সন্তানটা ভালোভাবে জন্ম নেয়। লোকজন সেদিকে ধ্যান দিয়েছিল, পুলিশ হাজির হয়। ইন্সপেক্টর জিজ্ঞাসা, কানসরাজু কই? ও কি মনে করেছে জোর জবরদস্তি করলেই সব পাওয়া যায়? দেবেন্দ্র ওর উপর মামলা করেছে, কইও। ক্যামেরা একটু একটু করে একজনকে দেখায় যার মশান দেখে খুব হাসতি মনে হচ্ছে। তার আশা দেখে দেবেন্দ্র লোকেরা তেরে যায় তাকে মারতে। লোকটা উড়া দুরা তাদেরই মারা শুরু করে। আর ক্যামেরা হিরোর মতো এন্ট্রি করায় মুভির অন্যতম এক ক্যারেক্টার যার ব্যাপারে এতক্ষণ শোনা হচ্ছিল, কানসরাজু। এই সেই কানসরাজু সবাইকে মারা শুরু করে। তো কানসরাজু আর দেবেন্দ্র দুজনের শত্রু। যে যখন যাকে বাঁটে পায় তার জমি দখল করে নেয়, সেই সুবাদেই এই মারামারি। কানসরাজুর মারামারি দেখে মুরব্বীও ভয় পেয়ে যায়, কারণ সে সব কেটে কুটে এক জায়গায় করে ফেলছে। সব শেষে সে তাকে ধরে। মুরব্বী ক্ষমা চায়, আমার ক্ষমা করে দাও, আমার ভুল হচ্ছে। তাই কি আরো হয়, কানসরাজু তাকে মেরে জমি তার দখলে নিয়ে নেয়। কাজ বাজ শেষ করে বাসায় এসে দেখে পুলিশ তার অপেক্ষা করছে। ইন্সপেক্টর অভিযোগের কপি দেখিয়ে বলে তাকে গ্রেফতার করা হবে। কানসরাজু অহংকার করে বলে তাকে ধরার মতো ক্ষমতা তার নেই, কারণ মৃত মানুষের অভিযোগ তো গ্রহণযোগ্য নয়। পুলিশদের অপমান করে তাড়িয়ে দেয়। এক কনস্টেবল বলে, স্যার দেখতে সাধুর মতো লাগে, সবসময় পূজা পাঠ করে, তারপরও সে এমন অহংকারী কেন? ইন্সপেক্টর বলে, অতি ভক্তি চোরের লক্ষণ। রাবণ সব থেকে বেশি ভক্তি করত, তার মানে কি সে ভালো মানুষ? পুলিশ চলে যায়, কানসরাজুর পূজাও শেষ হয়ে যায়। পূজারী বলে এখন তাকে কাশিতে গিয়ে স্নান করতে হবে তার বোন আর বাচ্চার সুস্থতার জন্য। সিন চলে আসে কাশিতে। কাশি অলৌকিক একটা জায়গা। সুযোগ পেলে বা ট্যুর দেওয়ার মতো একটা জায়গা যদি লিস্টে রাখতে চান তাহলে এটা অবশ্যই রাখবেন, যাবেন, জ্ঞান বেড়ে যাবে, দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, এমন একটা জায়গা। যাক, কানসরাজু তার পুজো করে স্নান করতে যাবে, তার আগে আমরা একটা মুরব্বীকে দেখায় যে স্নান করতে ঘাটে যাচ্ছে। হুট করে তার বুকে ব্যথা শুরু হয়, আর দেখতে দেখতে সে সেখানে বেহুশ হয়ে যায়। সঙ্গে তার মেয়ে ছিল, সে সমানে চিল্লাচ্ছে, কান্না করে যাচ্ছে। তখন কানসরাজুও স্নান করতে ঘাটে আসছিল, সেও দেখছে ব্যাপারটা। আরো লোকজন জমা হয়ে গেছে। তো কাশিতে মূলত আঘরীরাই প্রধান, মানে তারা মানুষের হেল্প করে, বা বলা হয় যে তারাই সব থেকে পাওয়ারফুল মানুষ। এক আঘরী এসে লাঠি দিয়ে বুকে একটু ঘুঁতো দিয়ে যাওয়ার সময় তার পা থেকে কিছু ফেলে দিয়ে যায়, আর লোকটা বেঁচে ওঠে। ব্যাপারটা দেখে কানসরাজু খুব অবাক হয়, বাট সেও তো ধর্মকে মানে বা পুজো টুজো করে, তাই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করে না। সে তার মতো তার কাজ করতে যায়। বাকি যে রসমগুলো ছিল সেগুলো নদীর পাড়ে করছে। একটু পর সেই সাধু তার পাশ দিয়ে যেতে কানসরাজুর দিকে নজর পড়ে। দুজনের চোখে হয়। সাধু কানসরাজুর কপালে কিছু লেখা দেখতে পায়। কানসরাজু তার মতোই কাজ করেছে। সাধু তার কাছে এসে বলে, মৃত্যু। কানসরাজু পাঠ নিতে থাকে, জি, মৃত্যুকে আমি সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। মানে সাধুর কথা সে গায়ে লাগাচ্ছে না। সাধু খানিকটা কঠিন ভাষায় বলে, আরে দোস্ত, কি মনে করেছিস তুই মৃত্যু তোর কথা মতো চলবে? মৃত্যু কিভাবে তোর ছায়া হয়ে এগিয়ে আসছে আমি সেটা দেখতে পাচ্ছি। কানসরাজু বলে, তাকে মারতে পারবে এমন কেউ নেই। সাধু বলে, মৃত্যু তো নিশ্চিত, কিন্তু তোর মৃত্যু হবে ভয়ানক, তাও আবার তোর নিজের মানুষের কারণে। কেমন নিজের? তোর বোনের সন্তান, তোর বোনের 3য় সন্তান হবে তোর মৃত্যুর কারণ। এই সেরেছে। সাধু বাবা, এসবের কি কোনো দরকার ছিল?
সাধু তো তার মতো কথা বলে চলে যায়, কিন্তু এটা কাঞ্চরাজুর মাথায় বসে যায়। কিছুদিন পর যখন তার বোনের লেবার পেইন ওঠে, সে বাইরে অপেক্ষা করতে থাকে আর সাধুর কথা তার কানে বাজতে থাকে যে তার বোনের তৃতীয় সন্তান হবে তার মৃত্যুর কারণ। একটু পর ডেলিভারি হয়, বাচ্চার কান্নাও কানে আসে। এর মাঝে ইন্সপেক্টর সেখানে হাজির হয়, আর এবার কোনো কথা নেই, একেবারে কাঞ্চরাজুর কলার ধরে ফেলে তাকে নিয়ে যাবে। কাঞ্চরাজু তার লোকদের থামিয়ে ইন্সপেক্টরকে বলে তার নামে আবার কে অভিযোগ দিয়েছে। ইন্সপেক্টর বলে এবার অভিযোগ নাবে, এবার তোর বিরুদ্ধে সাক্ষীও দাঁড়িয়ে গেছে। সাক্ষী? ইন্সপেক্টর বলে দেবেন্দ্র, যাকে তুই মেরেছিস তার ভাই ভূপতি। এবার দেখি তুই কি করে বাঁচিস। কাউকে মেরে আরামসে আইনের হাত থেকে বেঁচে যাবি। কাঞ্চরাজুকে ধরে নিয়ে যাওয়া হয়। তারপর কোর্ট খুনের অপরাধে কাঞ্চরাজুকে 14 বছরের কারাদণ্ড দেয়। আর এর সঙ্গে স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন শুরু হয় কয়েক বছর পর। ক্যামেরা টুকটুক করে বিজয়নগরমের সৌন্দর্য দেখায়। তারপর একটা বাড়িতে আসে যেখানে হাতের কাজ চলছিল, মানে শাড়ির বিভিন্ন ডিজাইন করে আর কি। কৃষ্ণা নামে ডাকতে ডাকতে এক মুরব্বী আসে। এই আন্টি এগিয়ে যায়। কি হয়েছে ভাই সাহেব? মুরব্বী বলে, আরে কৃষ্ণা শাড়ি দেওয়ার কথা বলে আমার থেকে টাকা নিয়ে গেল, শাড়ি তো দিল না। আন্টি তাকে শাড়ি দিয়ে বলে, আমার ছেলে যখন টাকা নিয়েছে অবশ্যই জরুরি কাজে নিয়েছে, আপনি একটার বদলে দুটো নিন, সমস্যা নেই। মুরব্বী খুশি হয়ে চলে যায়। এখান থেকে ক্যামেরা একটা খেলার অনুষ্ঠানে আসে যেখানে প্রেজেন্টার দিদি বলছে সবাইকে ফেলে ওখান থেকে লাঠি নিয়ে যে মটকাটা আগে ফাটাতে পারবে সেই হবে আজকের বিজয়ী। সব প্লেয়ার কি রেডি? খেলা শুরু হতে চলেছে। দর্শকদের মাঝখানে উত্তেজনা কাজ করছে খেলা দেখার জন্য। প্লেয়াররা মাঠে নেমে যায়। একদল বলে, আরে রাঙ্গা ভাই এসেছে রে, তালিবালি মারো। সবাইকে ফাঁক করে ক্যামেরা চকমা পরা রাঙ্গা ভাইকে দেখায়। সে কি করে পরে বলছে, শুধু নাম মনে রেখে রাঙ্গা ভাই। পানিতে নামে, বাঁশি ফুঁক দেওয়া হয়, দৌড় শুরু হয়। পেছন থেকে কিছু লোক সামনের লোকদের ফেলে দেয়, মানে রাঙ্গার লোক আর কি। ভাই আস্তে ধীরে যাচ্ছে, কোনো কম্পিটিটর নয়, সেই তো জিতবে, সেভাবেই যাচ্ছে। ক্যামেরা পিছন থেকে একটা ছেলেকে দেখাচ্ছে যাকে দেখে অন্য সাইডের ছেলে পেলে কৃষ্ণা বলে চিল্লায় ওঠে। একটু আগে যে নাম শুনলেন না, কৃষ্ণা, সেই। তারপর ক্যামেরা যেভাবে তাকে প্রাধান্য দিতে থাকে তাতে তো আন্দাজ করতেই পারছেন সে কে হতে পারে। মুখ দেখানোর আগে আরেকটু বিল্ড আপ মারে। তাকে আসা দেখে রাঙ্গার লোকেরা উল্টো তার দিকে যায়। এই ফাঁকে রাঙ্গা লাঠি উঠাতে যায়, কিন্তু কৃষ্ণা সবাইকে ফাঁকে দিয়ে রাঙ্গার কয়েক সেকেন্ড আগেই সে লাঠি উঠিয়ে নেয়। রাঙ্গার লোকেরা আবার তাকে ধরে। কৃষ্ণা সবাইকে মেরে হাতের উপর একজন উঠিয়ে নেয়। আর এখানে সোনার মুখ দেখিয়ে এন্ট্রি করে মুভির হিরো অশোক গাল্লা, অর্থাৎ কৃষ্ণার। হিরোইন ইন্ট্রোডাকশন সিন, তাই আরেকটু হিরোগিরি না দেখালে চলবে। হিরোগিরি দেখায়, রাঙ্গার লোকদের সঙ্গে কৃষ্ণা টুকি খেলে। তারপর শেষে কৃষ্ণাই হাড়ি ভাঙে, আর এর সঙ্গে খেলার উইনার হয় মিস্টার কৃষ্ণা বাসুদেব। গানের মাধ্যমে পার হয়ে যায় বেশ কয়েকদিন। কৃষ্ণার এক বন্ধুর বোনের বিয়ে, সেখানে যাচ্ছে। মা সাবধানে থাকতে বলে যেন কারোর সঙ্গে কোনো ক্যাচাল ফ্যাচাল না করে। ওদিকে কৃষ্ণার একটা ফ্রেন্ডকে মেয়ে ভাও দিচ্ছে না বলে সে গান গাইছে। চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি থু। ধনকে দেখলি তুই রে ননি, মনকে চিনলি না। সোনাকে দিলি, মনাকে দিলি, দেলোকে দিলি না। কতদিন তোরে বিকাশ করলাম, কেমনে গেলি ভুলে। পোলা পান তোরে পার্কে দর্শে বুঝে বেড়ার কোলে। ননি চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি। কি মজা নিয়েছেন তো? কৃষ্ণা এসে তাকে নিয়ে যায়। এই ভাই সাহেবের বোনের বিয়ে, কিরে কাজ পড়ে আছে আর তোরা এখানে আড্ডা দিচ্ছিস, চল যা। কৃষ্ণা সবাইকে কাজে লাগিয়ে সে তার কাজে যাচ্ছিল। এখানে একটু এসে মনে টান পড়ে যায়। ব্রেক মেরে এদিকে তাকালে এন্ট্রি হয় এক হরিণের বাচ্চা। তার তারিফে 2 লাইন হবে নাকি? আচ্ছা বুঝতে পেরেছি, আপনারা শুনবেন তো। আরস কিয়া হে, যারা গৌর ফার্মাইয়ে আরস কিয়া হে, কি দারুণ দেখতে সে, যেন সদ্য ফোটা গোলাপের কোনো ছানা। এমন গোলাপ ছুঁইতে কাটার আঘাতে রক্ত খরবে, শেষ হবে না বাহানা। তার কানের ঝুমকো যেন বসন্তের হাওয়ার দিক ভুলিয়ে দিচ্ছে। তার কানের ঝুমকো যেন বসন্তের হাওয়ার দিক ভুলিয়ে দিচ্ছে। নয়নের তীর যেন বুকের পাঁজর, দিল জিগার আমার নজরও চিরে যাচ্ছে। কবির তুলিতে আঁকা কল্পনার রাজকন্যার ঠোঁট, হায় হার্টবিট বাড়িয়ে পাহাড় ধসে দিচ্ছে। আমি টুকরো টুকরো হয়ে ভাঙছি। এমন মহিয়সী রূপ, এমন জাদুমাখা হাসি, এমন মায়া ভরা চাহনি আমার সাধনা করলো ভঙ্গ। এখন আমি প্রেমের গান গাইছি। তোমরা শোনো, এখন আমি প্রেমের গান গাইছি। বাবা করুন একটু। এন্ট্রি হয় মুভির হিরোইন মানসা বারাণসী, অর্থাৎ সত্যার। দিদিকে দাদার ভালো লেগে যায়, আর কোনো মেয়েকে ভালো লাগলে ছেলে পেলে যা করে, কৃষ্ণাও সেই কাজে লেগে পড়ে। এখন মেয়েরা আর কিছু না বুঝুক, কোনো ছেলে যখন তাকে ফলো করে তাদের মন অটো বলে দেয় তার পিছে কে পড়ে আছে। এইভাবে তাদের প্রথম দেখা হয়, হাই হ্যালো হয়। যেহেতু বিয়ের অনুষ্ঠান তাই এরপর আরো কয়েকবার দেখা হয়। তার কিছুক্ষণ পর যখন বিয়ের লগ্ন এসে যায়, মেয়ে আসছে না বলে কৃষ্ণা দেখতে যায় কি হয়েছে। সেখানে সত্যাও ছিল, বাট মহলটা একটু স্যাডময়। কৃষ্ণা জিগায় কি হয়েছে? তার ফ্রেন্ড বলে, আরে সব ঠিকঠাক, সেই সময় এসে কান্না শুরু করে দিয়েছে, বিয়ে করবে না, কেমন লাগবে বলতো?
কৃষ্ণা বলে, কি জোর করে বিয়ে দিচ্ছিস নাকি? আরে না, কি বলছিস, জোর করবো কেন? ওর পছন্দেই বিয়ে হচ্ছে, আমাদের কথা ভেবে কান্না করছে, আমাদের ছেড়ে যাবে না। কৃষ্ণা পাশে বসে, ও এই ব্যাপার, শোন আমার কথা, বিয়ে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে, যখন তুই শ্বশুর বাড়ির মানুষদের ব্যাপারে খুব ভালো করেই জানিস, আমরাও জানি, যতদিন ভাইরে এখানে থাকবি ততদিনই ঝামেলা, তোর উপর জোরদারি দেখাবে। ভালোবাসার মানুষকে যদি পাশে পাস, সে তোর সবকিছুর খেয়াল রাখবে। আর আমরা কি মরে যাচ্ছি? তোর বাড়িতে যাব না? রোজ যাব। ভাই বোনকে না দেখে থাকতে পারবে? তোর মতো কপাল কজনের আছে বল? অন্য মেয়েরা শ্বশুর বাড়ি গেলে তাদের ফ্রিডম শেষ হয়ে যায়, আর তুই ওখানে গেলেই উঠতে পারবি। চলো। কৃষ্ণার এসব কথা বা তার চিন্তা সত্যকে ইমপ্রেস করে, বোঝা যায় তার রিয়াকশনে। বিয়ের কার্যক্রম শুরু হয়। ভাই একটু দিদির সঙ্গে দুষ্টামি করছে। একটা লোক এসে সত্যকে বলে, দিদি, রাঙ্গা ভাই এসেছে। রাঙ্গার নাম শুনেই সত্যের হাসি চলে যায়। তার ফ্রেন্ডকে বলে, আমাকে যেতে হবে রে, বলে সে উঠে যায়। হিরোইন চলে যাচ্ছে, ভাইকে আর চুপ থাকে, তার পিছে পিছে যায়। দেখে সে রাঙ্গার গাড়িতে উঠলো। দিদির ফ্রেন্ডরাও আসে তাকে দেখার জন্য। কৃষ্ণ তাদের থেকে শোনে সত্যিয়া কোন কলেজে পড়ে বা কিসে পড়ে। এরা কলেজের নাম তো বলে, কিন্তু নাম্বার দিতে চায় না। কৃষ্ণা কি করে, রাঙ্গার গাড়ির পিছু নেই। একটু যাওয়ার পর রাঙ্গা ব্যাপারটা লক্ষ্য করে যে তাদের গাড়ি কেউ কেউ ফলো করছে, সাইড করে। কৃষ্ণা সামনে আসে, রাঙ্গা গিয়ে ধরে, কে রে তুই, ফলো করছিস কেন? ও কৃষ্ণা, তুই, কি হয়েছে? কৃষ্ণা বলে, আর বলো না ভাই, যখন থেকে তোমায় মাটকা খেলায় হারিয়েছি, আমার বন্ধুরা আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে না। আমি একটা ভালো মানুষকে হারিয়েছি, এটা নাকি আমার ঠিক হয়নি। পামটা মেরে রাঙ্গাকে একবারে ফুলে তোলে। রাঙ্গা বলে, আচ্ছা আমি খুব ভালো মানুষ, আচ্ছা ঠিক আছে বুঝেছি, যা। কৃষ্ণা বলে, না ভাই, এমন ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব না করলে হবে, আমি তোমার বন্ধু হতে চাই। রাঙ্গা বলে, আচ্ছা ঠিক আছে, এখন সর। কৃষ্ণা আবার ডাকে, রাঙ্গা ভাও, বন্ধু যখন হচ্ছে নাম্বার লেনদেন করতে হবে না, আমি নাম্বার বলছি, তুমি মনে রাখো কিন্তু, বলে সে নাম্বার জোরে জোরে বলতে থাকে। তখন আমরা বুঝতে পারি যে এখানে আসলে ব্যাপারটা এটা, নাম্বার রাঙ্গাকে দেওয়ার বাহানায় সত্যকে দিচ্ছে আর কি। দিদির ভাবসাব দেখে মনে হচ্ছে সেও মনে রাখছে নাম্বারটা। যাক, এর কয়েকদিন পর কৃষ্ণ তার মায়ের সঙ্গে মন্দিরে আসে। পুজো শেষে তার মা পরিক্রমা করছিল, নজর পড়ে টুকটুকি শাড়ি পরে যেন পরি হেঁটে যাচ্ছে একটা মেয়ের উপর। আন্টি থামায়, বেটি, শাড়িতে তো তোমায় খুব সুন্দর লাগছে, কে তুমি? কৃষ্ণা আসে, হেই কিরে, তুই চিনিস ওকে? হ্যাঁ মা, বিয়েতে দেখা হয়েছিল। আন্টি তার সঙ্গে আরো কথা বলতে চায়, কিন্তু তার পরিক্রমা শেষ হয়নি, তাই চলে যায়। এই ফাঁকে কৃষ্ণ তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। রাঙ্গার ব্যাপারে বলে যে সে তার সঙ্গে সবসময় কেন থাকে। সত্যিয়া বলে সে আমাদের ফ্যামিলির একজন। কৃষ্ণার ফ্লার্টিং করতে থাকে, আরে একবার চান্স তো দাও, আমিও ফ্যামিলির একজন হয়ে যাব। বলতে বলতে বাইরে আসে। সেই সময় একটা লোক এক প্রেগনেন্ট মহিলার সঙ্গে বেয়াদবি করছিল। কৃষ্ণার দেখে তো মাথা ঘুরে যায়, এগিয়ে যায়, এই ভাই কি করছিস, তার অবস্থা তো দেখ একবার। পাশ থেকে জায়েদ খানের সিনিয়র ভার্সন আসে, আবে ওর বউ, ও ওর বউয়ের সঙ্গে যা ইচ্ছে করুক, তোর কি বে? কৃষ্ণা একটা থাপ্পড় মেরে মুরব্বীকে হুঁশে ফিরে আনে। তারপর আরেকজন আসে, তাকেও সাইজ মাইজ করে। মুরব্বী কাঁদতে কাঁদতে বলে, বেটা, বিয়ের পর থেকে ও মেয়েটাকে জ্বালাচ্ছে, আমাদের সঙ্গে দেখা করতে দেয় না, লুকিয়ে লুকিয়ে তাকে দেখা করতে আসতে হয়। বাবার সঙ্গে দেখা করতে এসেছে, এটাই কি তার অপরাধ? এই জন্য কি ওকে এভাবে মারতে হবে? কৃষ্ণা বলে, কাকা, এরা লাথি খাওয়ার ভূত, কখনো কথাই মানবে না, বলে কৃষ্ণা শালাকে একটা চটকানা মারে। তারপর বোঝায় যে একটা মেয়ে বাবার বাড়ি ছেড়ে তোর ভরসায় সেখানে গেছে, তার খেয়াল রাখা কার দায়িত্ব বে? তোকে তো বলা হয়নি প্রতিদিন তাকে ভালোবাসা দেখাতে হবে, কিন্তু কিছু সময় তো ভালোবাসা দেখাতে হবে না, এটা তো তার অধিকার। এই সময় একটা মেয়ের তার বাবা মার বেশি প্রয়োজন পড়ে। তার পেটে সে যাকে নিয়ে বেড়াচ্ছে, সেম ভাবে তার মা তাকে নিয়ে বেরিয়েছে, সে তাদের কথা কেন ভাববে না? ডেলিভারির সময় তার যদি কিছু হয়, তোর তো কিছু আসবে যাবে না, তার বাবা মার কি হবে ভেবেছিস? এখনো সময় আছে, শুধরে যা, নয়তো মায়ের কাজে লাগে। এই জন্যই বলা হয় মায়ের ওপর কোনো ওষুধ নাই। যাক, কৃষ্ণের কথাগুলো সবার মনে লাগে, বিশেষ করে সাত্যিয়ার, কারণ একটা ছেলে যদি এভাবে ভাবে, তাহলে একটা মেয়ের জন্য তার থেকে ভালো আর কি হতে পারে। বাই দ্য ওয়ে, এইসব কথা কিন্তু আমার হিরো মোটেও কিন্তু এভাবে বলেনি, ওকে? তো উপদেশ দিয়ে যাচ্ছিল, কৃষ্ণ লক্ষ্য করে সাত্যিয়া তার কথাই বেশ ইমপ্রেস হয়েছে। যাওয়ার সময় ফি করে একটু হাসি দেয়। কৃষ্ণা বুঝে যায় তার মনেও চুলকানির লক্ষণ শুরু হয়েছে। এখন নতুন নতুন চুলকানি, ছেলে ঘরে থাকে আর কি করে, রোজ কোনো না কোনো বাহানায় কৃষ্ণা রাঙ্গার সামনে যায়, সত্যকে বিভিন্নভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, ইমপ্রেস করার চেষ্টা করে। দুজনের মাঝে গভীরতা বাড়তে থাকে, আর এর মাঝে পার হয়ে যায় আরো কিছু দিন। সিন জেলে আসে কানস রাজুর কাছে। কি মনে আছে তার কথা? কনস্টেবলরা বলা বলি করছে যে 19 বছর পর এ জেল থেকে ছাড়া পেতে চলেছে। কাজবাজ দেখে মনে হয় তার মতো সাধু আর কেউ নেই, কিন্তু 1 নম্বরের হারামি। এখন কথা হলো, তার তো 14 বছরের জেল হওয়ার কথা, 19 বছরের কেন হয়েছে, বা 19 বছর ধরে সে এখানে কেন আছে? এটা ক্লিয়ার করতে আমাদের ছোট্ট করে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে যেদিন কানস রাজুর রায় ঘোষণা করা হয় যে তাকে 14 বছরের জেলে থাকতে হবে, তখন ইন্সপেক্টর বাসুদেব তার সামনে মোছে তা দিয়ে বুঝিয়েছিল যে আইনের কাছে সবাই সমান, হার মানতেই হয়।
এটা কানসারাজুর ইগোতে লাগে আর সে সেখানেই ইন্সপেক্টরকে মেরে ফেলে সবার সামনে। তারপর আরো ধারা লাগে, এই কারণেই সাজা বাড়িয়ে 19 বছর করা হয়েছে। মানে সবার সামনে একটা পুলিশকে মেরেও জাস্ট জেল খাটলেই এনাফ, বারে আইন। যাই হোক, সেই সাজা শেষ করেই কানসারাজু কয়েকদিন পর ছাড়া পেতে চলেছে। সে আসুক ততক্ষণে ক্যামেরা কৃষ্ণার কাছে আনে। শাড়ির ডিজাইন আঁকা ছিল, সাতিয়ার মেসেজ আসে সে অমুক জায়গায় আসছে। একটু পর কৃষ্ণাও চলে আসে সেখানে। সাতিয়া বলে সে মাঝে মাঝে এখানে আসে, এই জায়গাটা তার খুব ভালো লাগে। কৃষ্ণা বাকি কথা সাইড করে তাকে সরাসরি প্রপোজ করে দেয়। দিদি নজ্জা পায়, যাতে কিছু বলতে পারে না, বা হয়তো পরে উত্তর দিবে আর একটু দেখবে, আর কিছু বলতে যাবে দেখে তার লোকেরা আসছে, তাই আর কথা হয় না। মাঝে 2 দিন পার হয়। কৃষ্ণা তার বন্ধুদের বলছে সাতিয়া সেদিন মেসেজ করে বলল কলেজে যাবে না, কিন্তু ওকে তো কলেজে দেখলাম, আমি ভিতরে গিয়ে কথা বলার চেষ্টা করলাম, ও তো পাত্তা দিল না। আবার আজ মেসেজ করেছে কলেজে আসবে না, শালা রাঙ্গা আবার সবকিছু জেনে গেল না তো। সেসব নিয়েই কথা হচ্ছে, দেখে আজও সাতিয়া কলেজে যাচ্ছে। কৃষ্ণা তার পিছু নেই। সাতিয়া ভিতরে গেলে কৃষ্ণা তার কাছে যায়, আরে কি সমস্যা, কলেজে আসবে না আবার এসেছো, কি হয়েছে? তার হাত ধরেছে বলে সাতিয়ার চোখ বড় করে তাকায়, আর ঠাস ঠাস শব্দে অন্যদের রিয়াকশনে আমরা বুঝতে পারি কি হয়েছে। থাপ্পড় খেয়ে ছেলে বের হয়ে আসে, কি হলো কিছুই বুঝতে পারছে না। ওদিকে কানসারাজু না থাকায় দেবেন্দ্রের ভাই ভূপতি, মনে আছে তার কথা, সে রাজত্ব করছে। মানে এক শয়তানের বদলে আরেক শয়তান। তার লোক এসে বলে, ভাই কানসারাজু আজ জেল থেকে ছাড়া পাচ্ছে। শুনে এই ভূপতির হাওয়া টাইট হয়ে যায়। ক্যামেরা নিয়ে আসে জেলে। কানসারাজু ছাড়া পায়। তাকে রিসিভ করতে তার সব থেকে পুরনো কাছের মানুষ নারায়ণ লোকজন নিয়ে এসেছে। জেল থেকে গাড়ি সোজা ভূপতির বাড়িতে আসে, কিন্তু কানসারাজু আসার কথা শুনে সে আগেই বাড়ি থেকে পালিয়েছে। কানসারাজু জেলে যাওয়ার সময় বলেছিল জেল থেকে বের হলে তার মৃত্যু তার হাতেই হবে, তাই কানসারাজু আগে এখানেই এসেছে, বাট সে তো পালিয়েছে। কানসারাজু নারায়ণকে বলে ভূপতির সবকিছু তাদের দখল নিতে, বলে সে বাড়ি ফিরছিল। মাঝে গাড়ির একটু প্রবলেম হয়, যাতে তাকে রাস্তার মাঝখানে দাঁড়াতে হয়। সে সময় কৃষ্ণা সেদিক দিয়ে যেতে কানসারাজুকে দেখে। কি স্যার, গাড়ির প্রবলেম হয়েছে, কোথায় যাবেন? কানসারাজু বলে শেরশাহপুরম। কৃষ্ণা বলে আমিও ওখান দিয়েই যাচ্ছি, চলুন আপনাকে নামিয়ে দিচ্ছি, বলে কানসারাজুকে সে লিফট দেয়। কৃষ্ণা জিজ্ঞাসা, স্যার কোথা থেকে আসছেন, আপনাকে তো আগে দেখিনি এলাকায়। কানসারাজু বলে জেল থেকে। কৃষ্ণা সিরিয়াস নেয় না, স্যার কেন মজা করছেন, আপনাকে দেখে তো সাধু সন্ত মনে হয়। কানসারাজু জিজ্ঞাসা, তোমার নাম কি? কৃষ্ণা বলে, তোমরা কয় ভাই বোন? কৃষ্ণা বলে, আমি একাই, বাবা মার 3য় সন্তান, আগেরগুলো মারা গেছে। 3য় সন্তান শুনেই কানসারাজু খানিকটা ঘাবড়ে যায়। থাম থাম থাম, তোর মায়ের নাম কি? কৃষ্ণা বলে। শুনে কানসারাজু বাড়ির ভিতরে যায়। কৃষ্ণা দেখে তার ঢোকা থেকে সবাই তাকে প্রণাম করছে, হয়তো বাড়ির বড় কেউ ভেবে সে সেখান থেকে চলে যায়। কানসারাজুকে সামনে দেখতে পেয়ে কাজের মহিলার হুঁশ উড়ে যায়। তার হাত থেকে পড়া থালার শব্দে এক আন্টি বের হয়ে এসে কানসারাজুর দিকে চেয়ে থাকে, আর কি আমরা এই আন্টির সঙ্গে আমাদের আলাপ করায়। তো এই আন্টিই হলো কানসারাজুর বোন। সাধু যখন কানসারাজুকে বলল তার বোনের 3য় সন্তান হবে তার মৃত্যুর কারণ, সে তার বোনকে বলে এরপর আর বাচ্চা না নিতে। তার বোন জামাই এটা মানতে পারে না যে এটা কেমন কথা হলো, একটা সাধু কিছু বলল আর তার কথা মতো সে তাদের এভাবে বলছে। কানসারাজু বলে সাধুরা কখনো মিথ্যে বলে না, সে যা বলেছে আমি মানি। তার বোন জামাই এই বাড়িতে থাকবে না। কানসারাজুর মাথা খারাপ হয়ে গেছে, বউকে নিয়ে যেতে লাগে। কানসারাজু তাকে সবার সামনে সেখানে মেরে দেয়। চোখের সামনে হাজবেন্ডের রক্ত তার গায়ে ছিটকে আসে, সে নির্বাক হয়ে যায়। কানসারাজু বলে 3য় সন্তান জন্মানোর অপশনে থাকলো না, তুই চিন্তা করিস না, আমি তোর আর তোর বাচ্চার খেয়াল রাখবো। সেই খুনি ভাইকে দেখে আন্টির এসব মনে পড়লো আর কি। কানসারাজু বলে আমার ভাগ্নি কই, পূজার আয়োজন হচ্ছে, সত্যকে রেডি হতে বল। আন্টি রুমে এসে শান্ত হয়ে বসে পড়ে, টেনশনে তার মাথা ঘুরছে। সত্য এগিয়ে আসে, মা কি হয়েছে? আন্টি বলে তোর মামা এসেছে। শুনে সত্যের রিয়াকশনও টেনশনময় হয়। সত্য বলে মা যা হবার হবে, আমরা তোমার সঙ্গে আছি, তুমি চিন্তা করো না, বলে তারা হাত ধরে। তখন দেখি আরো 2টা হাত এসে একের উপর এক পড়লো, আর এখানে বের হয় মুভির টুইস্ট। ক্যামেরা জুম আউট করে দেখায় সত্যের আরো যমজ 2টা বোন রয়েছে, তার মানে এরা 3 জন। এটা কেমনে হলো ক্লিয়ার করতে সিন আবার পেছনে আসে। যেদিন ডেলিভারি হয় কানসারাজু তো বাইরে অপেক্ষা করছিল। যখন বাচ্চার কান্না কানে আসে তখনই তো পুলিশ এসে তাকে ধরেই নিয়ে যায়, যাতে সে রুমের ভিতরে আসতে পারে না বা জানতে পারে না কি সন্তান হয়েছে। তো সেদিন সত্য একা নয়, তার আরো 2টা যমজ বোন হয়েছিল, মানে একসঙ্গে 3 সন্তান জন্মেছিল। যে মহিলা সেখানে ছিল তার সঙ্গে সত্যের মার সম্পর্ক ভালো, তাই সে একটা বাচ্চা বাইরে এনে নারায়ণকে দেখায় যে মেয়ে হয়েছে। বাকি 2 সন্তানের ব্যাপারে কাউকে জানায় না। এখানে থাকলে কানসারাজু তাদের বাঁচতে দিত না, তাই আন্টি তাদের নিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু পারে না। নারায়ণ সামনে খাড়ায়। কাজের দাদি বলে বেটি তুই বাড়ি থেকে বের হয়ে গেলে তোর ভাই তোদের খুঁজে বাচ্চা সহ তোকে মেরে ফেলবে। এখন যেহেতু কানসারাজু এখানে নেই, 19 বছর আর আসবে না, তার মানে এটাই সুযোগ তাদের এখানে বড় করার। আন্টি সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে বাচ্চাদের বড় করবে, কারো কোনো ক্ষতি হতে দিবে না। প্ল্যান করে সবাইকে বলে কেউ যেন তার অনুমতি ছাড়া বাড়ির ভিতরে না আসে।
নারায়ণ খবর কাঞ্চরাজুকে দেয়, দিদি এইভাবে বলেছে। কাঞ্চরাজু মনে করে যেহেতু আমি বাসায় নেই তাই হয়তো ভয় পাচ্ছে, তো সেও বলে ঠিক আছে দিদি যা বলে তাই কর, শুধু নজর রাখ সে যেন বাইরে না যায়। আন্টি রুমের ভিতরে রেখেই তাদের বড় করে। এখন কাঞ্চরাজু এসে গেছে, কি হবে সেটা নিয়েই আন্টি টেনশনে আছে। মেয়েরা তাকে সাহস দেয় কিছু হবে না, তারা দেখে নেবে। কিছুক্ষণ পর হাবান শুরু হয়। বাড়িতে সে ছিল না, এতদিন পর আসলো। অশুভ শক্তি যেন বাড়ি থেকে চলে যায়, তাই এই হাবান শেষ হলে পণ্ডিত গঙ্গার জল সারা বাড়িতে ছিটিয়ে দিতে বলে। কাঞ্চরাজু রাঙ্গাকে বলে ছিটিয়ে দিতে। ও হ্যাঁ, রাঙ্গা মূলত নারায়ণের ছেলে, সে ছোট থেকে এই বাড়িতেই থাকে, সেই সুবাদেই এই বাড়ির সদস্য। যাক, জল ছিটিয়ে দিতে রাঙ্গা যে এই রুমে আসে, একজন তো লুকিয়ে পড়ে আর একজন লুকাতে পারে না, সামনে আসে। রাঙ্গা মনে করে সাত্তিয়া, কিরে তোকে না ওখানে দেখলাম, এখানে দ্বিতীয় সাত্তিয়া কাটিয়ে দেয়, এই পণ্ডিত মশাই কাপড় নিয়ে যেতে বললো তো তাই এসেছি। রাঙ্গা তার কাজ করতে লাগে, এখানে এসে দেখে সাত্তিয়া আবার ওখানে। অনেকটা অবাক, এটা কি করে সম্ভব, এখন এখানে দেখলাম আবার ওখানে। হয়তো সে একটু বেশি ভাবছে, ভেবে ইগনোর করে। পূজা শেষে রাতে সবাই ভাবতে থাকে এখন কি হবে। কাজের দাদি বলে এখন তো সবাই বাড়ির ভিতরে আসা যাওয়া লেগেই আছে, না জানি কখন কে জেনে যায়, খুব সাবধানে থাকতে হবে। পরের দিন কাঞ্চরাজু কই যেন যাচ্ছিল, রাস্তায় তার উপর হামলা হয়। ভূপতির লোকজন আক্রমণ করে, চোখে মরিচের গুঁড়া না কি যেন দেয়, যাতে কাঞ্চরাজু ঠিকমতো দেখতে পায় না আর মার খায়। শেষে যখন একজন তাকে চোট মারতে যাবে, কৃষ্ণা এসে পড়ে। বাহ, কি কোইন্সিডেন্স না। কৃষ্ণা সবাইকে মারা শুরু করে, ততক্ষণে কাঞ্চরাজুর চোখও খুলে ফেলে। সুযোগ যেহেতু চলে গেছে তাই ভূপতির লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। কৃষ্ণার সময় মতো এসে তাকে বাঁচিয়ে নেয় আর কাঞ্চরাজুকে আবার বাড়ি অব্দি নিয়ে আসে। এবার কৃষ্ণা বাড়ির ভিতরে ঢুকে যায়। রাঙ্গা কৃষ্ণার সঙ্গে কথা বলে, কিরে তুই এখানে কেন? কাঞ্চরাজু বলে, ও তুই চিনিস ওকে? হ্যাঁ ভাই। ও তাহলে তো খুব ভালো, ও আমায় বাঁচিয়েছে, ওকে আমাদের লোকের মতোই মানবি সবাই, বলে কৃষ্ণাকে তার সঙ্গে ভিতরে নিয়ে যায়। কাঞ্চরাজু কৃষ্ণের ব্যাপারে সবাইকে বলছে যে দুইবার ছেলে তাকে হেল্প করলো, এটা বুঝি উপরওয়ালারই ইচ্ছা, এর সঙ্গে কোনো একটা সম্পর্ক রয়েছে। এর মাঝে পণ্ডিত মশাই এসে বলে, রাজু ভাই তুমি যে কুণ্ডলি দিয়েছিলে তা ঠিক আছে, দুজনের বিয়েতে কোনো সমস্যা নেই। কৃষ্ণা মনে মনে কি ভাবছে জানি না, বাট টুইস্ট এসে যায় যখন কাঞ্চরাজু বলে সত্যা আর রাঙ্গার বিয়ে হবে। এই সেরেছে। কৃষ্ণা যেন আকাশ থেকে পড়লো। আন্টি তো দিবে না, সে কিছু বলতে যাবে, কাঞ্চরাজু বাধা দেয়, কোনো কথা হবে না, ছোট থেকে ওই তো সত্যাকে দেখে রেখেছে, ওর থেকে ভালো আর কে চিনে আমাদের, যা বলেছি তাই হবে। কৃষ্ণার তো মন খারাপ হয়ে যায়। কিরে তোর কি হলো? কৃষ্ণা বলে, না ভাই এখানে একটু ব্যথা মনে হচ্ছে, তো আমি তাহলে আজ আসি। কাঞ্চরাজু বলে, যা, বাট এই বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা থাকবে, মনে রাখিস। রাতে কৃষ্ণা বন্ধুদের সঙ্গে সেই শোক পালন করছে যে কি করে সে এভাবে জোর জবরদস্তি করতে পারে। সত্যার মতামতের কি কোনো দাম নেই? তার বন্ধুরা বলে, আরে সত্যার থেকে তো শুনতে হবে তার মনে কি চলছে, তুই আগেই কেন পাগলামি করছিস? কৃষ্ণা বলে, তো ঠিক আছে, এখনই ওর থেকে শুনে আসছি ও আমাকে ভালোবাসে কিনা, বলে বের হয়। এদিকে সত্যা তার বন্ধুদের বলে দেয় সে কৃষ্ণাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। তার বন্ধুরা বলে, এটা কি করে সম্ভব, আমরা এখানে কিভাবে বেঁচে আছি দেখছিস না, তোর বিয়ে হলে আমাদের কি হবে এই চিন্তায় মরছি, এর মাঝে তুই আবার। আন্টি হিসেবে একই কথা বলে যে এখানে নিঃশ্বাস নেওয়া কঠিন, তার মতামতের দাম কে দেবে? সত্যা বলে, মা, মামাকে কৃষ্ণাই বাঁচিয়েছে, ওর মাঝে সাহস শক্তি দুটোই আছে, আমি দেখেছি, একমাত্র ওই আমাদের এখান থেকে বের করতে পারবে, ও ছাড়া আর কেউ না। এসব বলা বলি করছিল, কৃষ্ণা বাড়িতে এসে যায়। অন্ধকার ছিল তাই পায়ের সঙ্গে কিছু একটা লেগে শব্দ হয়, সে সাবধান হয়ে যায়। এরা দেখে কৃষ্ণা। পরে সত্যা গিয়ে তাকে নিয়ে আসে। রুমে তার মা ছিল, পরিচয় করিয়ে দেয়, বাকি দুজন তো অন্দরমহলে। কৃষ্ণা সরাসরি পয়েন্টে আসে, মাজি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তাকে খুব ভালোবাসি, ওকে খুব ভালো রাখবো, আপনি হ্যাঁ না বলা অবধি আমি এখান থেকে যাচ্ছি না, কাঞ্চরাজুকে আমি দেখে নেব, বলে এখানে বসে যায়। এরা তো এখানে লুকিয়ে। আন্টি কৃষ্ণাকে তাড়াতাড়ি এখান থেকে পাঠিয়ে দিতে বলে, ঠিক আছে বেটা, আমরা কথা বলছি, তুমি আগে ওঠো। কৃষ্ণা উঠতে গিয়ে পিছলে পড়ে যায় আর এদিকে নজর পড়ে। আপনি আমি হলে কি করতাম, ভয়ে চিল্লাইতাম, কিন্তু না, ভাই অবাক হয়, ভয় পায়, কিন্তু চিল্লায় না, মুখ চেপে ধরে থাকে। কপাল আমার। তাদের বের হয়ে আসতে বলে, তারপর লক্ষ্য করে এরা মানুষ নাকি। এবার কৃষ্ণা বুঝতে পারে তাকে সত্যা করে যায় থাপ্পড় কেন মেরেছিল, সেটা আসলে সত্যা ছিল না। মাঠে তার সঙ্গে কথা বলেনি কেন, কারণ সেও আরেক বোন ছিল। কৃষ্ণা বলে, তাহলে আমার সত্যা? আমি। তুমি তো আমাকে। সত্যা বলে, হ্যাঁ বাবা, আমি তোমাকে ভালোবাসি। কৃষ্ণা বলে, এবার বলো তো মেটারটা কি, তোমাদের ব্যাপারে আমার তো কখনো বলনি, তাহলে বাইরের মানুষ? সত্যা বলে, না, কেউ জানে না। কৃষ্ণা জানতে চায় ঘটনা কি। তখন আন্টি বলে, এক সাধু কাঞ্চরাজুকে বলেছিল তার বোনের তৃতীয় সন্তান হবে তার মৃত্যুর কারণ, সে আমার হাজব্যান্ডকে মেরে ফেলে যাতে আমি তৃতীয়বার গর্ভবতী হতে না পারি। আমার পেটে বাচ্চা থাকায় সেদিন আমাকে চুপ থাকতে হয়। যেদিন ডেলিভারি হয়, প্রথম বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে এক পুলিশ অফিসার এসে আমার ভাইকে ধরে নিয়ে যায়। তৃতীয় বাচ্চার ব্যাপারে আমরা কাউকে জানাই না। কাঞ্চরাজু জেলে চলে গেলে এই সুযোগে আমি আর কাজের দিদি মিলে এদের বড় করি। যেখানে এক বাচ্চাকে সামলানো কঠিন, সেখানে 3 বাচ্চাকে বড় করতে আমার জান বের হয়ে যায়। সবসময় ভয়ে থাকতে হতো, এই না জানি কে কার কান্না শুনতে পেল, এই বুঝে এদের ধরতে এলো। একসঙ্গে 3 জনের ক্ষুধা পেলে একজনের মুখ চেপে ধরে থেকে বাকি 2জনকে সামলিয়েছি। একটা মায়ের জন্য এটা যে কতটা কষ্টের, আমার থেকে ভালো আর কেউ জানবে না।
আস্তে আস্তে যখন এরা বড় হয় সবাইকে সেমভাবে হাঁটা চলা কথা বলা শেখায়। স্কুলে ভর্তি হলে এক একদিন এক একজন যেত। বাইরের সবাই মনে করতো একজনই, কিন্তু এরা পাল্টাপাল্টি করতো। স্কুলে কি হতো সবাই একে অপরের সঙ্গে শেয়ার করতো। একজন অসুস্থ হলে বাকি সবাই তার সেবা করতো, কেউ বের হতো না। একমাত্র স্কুল কলেজ ছাড়া কেউ কখনো বের হতো না। ছোট ছোট বাচ্চারা ঘরবন্দি হয়ে থাকবে এই বুঝ তাদের মাঝে আছে। তারা আমাকে অনেক সাপোর্ট করেছে, এর জন্য ওপরওয়ালার কাছে শুকরিয়া। এমন সন্তানদের জন্যই হয়তো একজন মা মহৎ হয়। এইভাবেই আজ অব্দি চলে এসেছে বেটা। সত্যিয়া বলে, মা আমাদের জন্য, শুধু আমাদের জন্য সারাটা জীবন জান হাতে নিয়ে পার করলো। সে চাইলে অনায়াসে রানীর মতো বাঁচতে পারত, কিন্তু আমাদের জন্য নিজেকে বিলীন করে দিয়েছে। আন্টি কাঁদতে কাঁদতে বলে, বেটা আমি একজন মা, কি করে সন্তানদের মরতে দিতে পারি? দয়া করে তুমি এ ব্যাপারে কাউকে কিছু বলো না। কৃষ্ণা সব শুনে অবাক হয়ে বলে, মায়েরা মহৎ হয়, তাদের মতো পৃথিবীতে আর কেউ হয় না। এটা আপনি আবারও প্রমাণ করে দিলেন। শতবার প্রণাম করলেও আপনার প্রশংসা কম হবে। আপনি কোনো চিন্তা করেন না মাঝি, আমি কথা দিচ্ছি এই ঝঞ্ঝট থেকে আমি কৃষ্ণা আপনাদের বের করব। সিন কাট করে পরদিন সকালে নিয়ে আসে। কৃষ্ণা সকাল সকাল এই বাড়িতে। কাঞ্চরাজু জিজ্ঞেস, কিরে কি খবর? কৃষ্ণা বলে তার কাজ লাগবে, সেই বাড়িতে কাজ করতে চায়। কাঞ্চরাজু বলে ঠিক আছে। প্রথম কাজ তাকে দেওয়া হয় সত্যকে কলেজে নিয়ে যাওয়ার। কৃষ্ণা তো খুব খুশি। সন্ধ্যায় কৃষ্ণা এখানেই ছিল। রাঙ্গা বাজার নিয়ে আসে। সত্যকে বলে সে তার সঙ্গে একটু কথা বলতে চায় নিরালায়, বলে বাজার দিতে ভিতরে যায়। কৃষ্ণা আসে, ও কি বললো তোমায়? সত্যিয়া বলে, কি যেন বলবে নিরালায়। কৃষ্ণা বলে, ওর নিরালায় ডাকার প্ল্যান বের করছে, খারাপ। তুমি ওকে বলো বিরিয়ানি নিয়ে আসতে, তারপর কি করতে হবে বলছি। সত্যিয়া মিষ্টি করে বলে সে বিরিয়ানি খাবে। ব্যাস, ছেলে নাচতে নাচতে বিরিয়ানি নিয়ে আসে। কৃষ্ণা ধরে, আরে ভাই কি ব্যাপার, খুশি খুশি লাগছে? রাঙ্গা বলে, আরে তেমন কিছু না, সত্যিয়া ডেকেছে কথা বলার জন্য তাই। কৃষ্ণা বলে, ভাই আজ তো তোমার, যাও যাও যাও। বিরিয়ানি খেতে বসে সত্যিয়া তার প্লেটে যেটুকু নিয়েছিল সবটুকু খেয়ে ফেলে। রাঙ্গা তার মতো কথা বলে যাচ্ছে। সত্যিয়া একটু ভয়ানক কণ্ঠে বলে, বিরিয়ানি। রাঙ্গা ভাবছে, কিরে এত তাড়াতাড়ি খেয়ে শেষ করলো? সত্যিয়া বলে, রাঙ্গা তুমি এইভাবে দেখলে তো আমার নজরা করে, তো একটু চোখ বন্ধ করো। রাঙ্গা কোনো কিছু না ভেবেই চোখ বন্ধ করে। এই পাকে আরেক বোন এসে বসে, সেও ফুল প্লেট সাফ করে আবার নেয়। এভাবে 3 বোন মিলে বিরিয়ানি শেষ করে হুটহাট এক সাইড থেকে তার সামনে আসে, যাতে রাঙ্গা খানিকটা কনফিউশনে পড়ে যায় বা একটু ভয় পেয়ে যায় যে কি হচ্ছে। শেষে সত্যিয়া রাঙ্গাকে একটা রুমে ডেকে নিয়ে লাইট বন্ধ করতে বলে। সে মনে করে কি না কি হবে, বাট অন্ধকারে 3 বোন আর কৃষ্ণা সহ উড়ে দূরে মাঠটার খেয়ে রাঙ্গা বের হয়ে আসে। কৃষ্ণা এসে বলে, আরে ভাই এ কি অবস্থা তোমার? তুমি তো একেবারে রোমান্সের একবার গভীরে ঢুকে গেছো। হ্যাঁ, এইটুকু সময় এত কিছু? রাঙ্গা বলে, আবে চুপ কর, রোমান্স নয় বে, এসব মায়ের কারণে হয়েছে। আমার মনে হচ্ছে সত্যের সঙ্গে ভূত আছে। যাক, তাদের প্ল্যান কাজ করছে। মাঝে 2 দিন পার হয়। ভূপতির একটা লোক হোসাইন ধরা পড়ে, তাকে কাঞ্চরাজুর কাছে নিয়ে আসা হয়। কাঞ্চরাজু তাকে বলতে বলে ভূপতি কোথায় আছে, তাহলে তাকে ছেড়ে দিবে। এর মাঝে কৃষ্ণ সত্যকে নিয়ে কলেজ থেকে ফেরে। হোসাইন চাকমা দিয়ে একজন থেকে চাকু কেড়ে নিয়ে সত্যকে ধরে। কৃষ্ণা সেখানেই ছিল, সে তার চাকু ধরে ফেলে। হাত টান দিতে গিয়ে সত্যের হাতে একটু চোট লাগে, কিন্তু হোসাইন ফেসে যায়। কৃষ্ণা তাকে একটা লাথি মারে। সামন থেকে কাঞ্চরাজু একটা চোট মেরে দেয়, যার রক্ত সত্যের গায়ে এসে পড়ে। ব্যাপারটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সত্যকে ভিতরে নিয়ে যাওয়া হয়। খবর ভূপতির কাছে যায় যে হোসাইনকে কাঞ্চরাজু মেরে ফেলেছে। ভূপতি বলে, অনেক হয়েছে লুকোচুরি, এবার ওকে সামন থেকে হামলা করতে হবে। রাতে 4 মা বেটে গল্প করছে, এখন তারা কি করবে, এইভাবে তো বাঁচা যায় না। সেই সময় কাঞ্চরাজু বারান্দা দিয়ে যেতে তাদের কথা শুনতে পায়। কি ব্যাপার, এত রাতে কথা বলছে? সন্দেহের বসে কাঞ্চরাজু ধুম করে দরজা খুলে দেখে এই কাহিনী। কাঞ্চরাজুর তো মাথা ঘুরে যায়। আন্টি রাজুর হাত পা ধরে তার মেয়েদের যেন কিছু না করে। রাজু আন্টিকে ফেলে দেয়। তাকে বোকা বানিয়ে 3 সন্তান বড় করেছে তাকে মারতে, সে কাউকে বেঁচে রাখবে না বলে একজনকে ধাক্কা দিয়ে দেয়ালের পেরেকে মাথা ঢুকিয়ে দেয়, আরেকজনকে ধরে তার একেবারে গলা কেটে দেয়। ব্যাস, আন্টি চিল্লাই ওঠে ঘুম থেকে। মানে সে স্বপ্ন দেখছিল। কি আপনারা সত্যি ভেবেছেন না? আমি জানি। সকালবেলা ডক্টর বাড়িতে আসে সত্যকে দেখতে, কাল যে হাত কেটে গেল সেটা দেখতে। কিন্তু সত্য বিছানা থেকে উঠতে পারছে না, কারণ তার খুব জ্বর এসে গেছে। কালকের ব্যাপারটা নিয়ে সে খুব ভয় পেয়েছে। রাঙ্গা যাচ্ছে তাকে নিতে, তখন আমরা দেখি 3 বোনের হাতেই ব্যান্ডেজ। আগেই একজন বের হয়ে আসে। কাঞ্চরাজু ব্যান্ডেজ খুলতে বলে, ডক্টর পরিষ্কার করে দিবে। সে খুলতে চায় না। কৃষ্ণা হাত গুটাচ্ছে, কি হবে হবে সে শুরু করে দিবে, বাট দরকার পড়ে না। ব্যান্ডেজ খুলে দেখে তার হাতেও সেম ভাবে কাটা। কৃষ্ণা তো বুঝতেই পারছে এ সত্য না, তাহলে হাতে কাটা এলো কোথা থেকে? আন্টি এই কাজ করেছে, মানে সবার হাত সেম ভাবে সে কেটে দিয়েছে যাতে কেউ ধরা না পড়ে। এসব আর সহ্য হচ্ছিল না। এইভাবে কতদিন? রাতে কৃষ্ণা বলে তার সঙ্গে সবাইকে যেতে, বাকিটা সে দেখে নেবে। সেসব প্ল্যান নিয়েই কথা হচ্ছে। এদিকে কাঞ্চরাজুকে মারতে ভূপতির লোকেরা বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। কাঞ্চরাজুকে মারে, কিন্তু সে বিছানায় নেই। মানে আগে হয়তো টের পেয়েছে এখানে লুকিয়ে গেছে। তার লোকজন বাইরে গেছিল, এসে দেখে তাদের লোক পড়ে আছে। ফোন করে রাঙ্গাকে আসতে বলে যে বাড়িতে অন্য লোক ঢুকেছে। সবাই হাতিয়ার নিয়ে রেডি হয়। কাঞ্চরাজু ভূপতির লোকদের সাইজ করে ফেলেছে। এরপর 2 দলের মাঝে শুরু হয় মারামারি।
এরাও দেখতে পায়। সুযোগ মতো কৃষ্ণা রুম থেকে বের হয়ে এসে সেও লেগে পড়ে। মারামারির একসময় ভূপতিও এসে পড়ে। তারপর দুজনের মাঝে শুরু হয় দৌড়াদৌড়ি খেল, যার ফলাফল হলো কানসারাজুর হাতে ভূপতি মারা যায়। কানসারাজু ভূপতির লোকদের সহ তাকে শেষ করে দেয়। রঙ্গাকে বলে, চল গাড়ি বের কর, এদের মেরে হাত মেখে গেছে, কাশিতে গিয়ে পরিষ্কার হয়ে আসতে হবে বলে চলে আসে কাশিতে। কানসারাজু রাঙ্গাকে বলে, কিরে তুই কখনো কাশিতে এসেছিলি? রাঙ্গা বলে, না চাচা। রাজু বলে, এখানকার এক সাধু আমায় বলেছিল আমার মৃত্যু নাকি অন্যের হাতে হবে। সাধু জানে না মৃত্যু নিয়ে আমি খেলা করি। আমাকে মারতে এসে কেউ বেঁচে ফিরেছে এমন ইতিহাস নেই। কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, পা পিছলে ত্রিশূলের উপর পড়ে যেতে লাগে। সেই সাধু এসে তাকে বাঁচায়। না, তোর মৃত্যু এইভাবে হবে না, ভয় পাস নে, বিধির লেখা কখনো মিথ্যে হয় না। কানসারাজু বলে, আমার বোনের যে সন্তানের কারণে আমার মৃত্যু হবে তার জন্মের আগেই তো সে রাস্তা বন্ধ করে দিয়েছি, এখন কি হবে? সাধু বলে, মূর্খ, তুই জানিস না তোর মৃত্যু তোর বাড়িতে বসে আছে, তৃতীয় সন্তান জন্মেছে। কানসারাজু বলে, কি বলছেন? এটা অসম্ভব। আপনি বলছেন আমার বোনের তৃতীয় সন্তান আছে আর আমি জানি না? এটা হতেই পারে না। মানে সাধু বাবার কি যে কামড় উঠেছে, তাকে খুঁজে এসে কেন বারবার এসব বলতে হবে? আর সে মরতে চলেছে, মরুক না। যাক, সাধু বাবার কথা শুনে রাঙ্গা একটু মনে করার চেষ্টা করে যে তার সঙ্গে এই হয়েছে, তার মানে সাধু বাবা সত্যিই বলছে তারা তাহলে 3 বোন ছিল। সাধু বাবা আরও ক্লিয়ার করে দেয় যে, কি মনে করেছিস তৃতীয় সন্তান তোকে মারবে? না, তোর মৃত্যু তার কারণে হবে, তুই নিজে তাকে তোর কাছে ডেকে এনেছিস, যা পারলে বেঁচে দেখা বলে সে তার মতো চলে যায়। কানসারাজুর মাথায় এটা বসে যায় যে সে কাকে বাড়িতে এনেছে, একমাত্র কৃষ্ণাই তো তার সঙ্গে এসেছে, কিন্তু সে তো ওদিকে কৃষ্ণা রাতে বাড়ি ফিরলে তার মা তাকে ধরে, সে এত রাতে কই ছিল? প্রথমে কৃষ্ণা বলতে চায় না, পরে তার মা জোরাজোরি করলে কৃষ্ণা বলে এই ঘটনা, সব কথা খুলে বলে যে কানসারাজুর বাড়িতে সে ছিল, তার ভাগ্নি সত্যা, সে তাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, ঘটেছে। শুনে কৃষ্ণার মা তাকে ধরে ভিতরে পূজার ঘরে নিয়ে যায়। আর এখানে বের হয় মুভির লাস্ট টুইস্ট। ওই যে পুলিশ অফিসার বাসুদেব ছিল, সে আর কেউ না, কৃষ্ণার বাবা। আন্টি বলে, এতদিন আমি তোর থেকে লুকিয়ে রেখেছি তোর বাবার মৃত্যুর ব্যাপারে, তুই জানিস তাকে কে মেরেছে? ওই কানসারাজু তোর বাবাকে মেরে ফেলেছে। বুকের ভিতর কত কষ্টে সত্যটা জমিয়ে রেখেছি, তোকে বলিনি যাতে তুই ঝামেলায় না জড়াস, সবসময় তোকে সেফে রাখার চেষ্টা করেছি, আর তুই শেষমেশ ওই শয়তানটার সঙ্গেই লাগতে গেলি। কৃষ্ণার তো মাথা ঘুরে যায়, মা এটা তুমি কি শোনালে? আমার বাবাকে ওই হারামি মেরেছে আর তুমি সেটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো? কৃষ্ণার খুব জিদ উঠে যায়, এমনিতেই তো সে অপরাধী, উপর থেকে তার বাবাকে মেরেছে। ছেলে তার মাকে কথা দেয় সে তাকে ছাড়বে না, কি হবে। তখনই ফোন করে রাঙ্গাকে বলে, আবে শোন, কানসারাজুকে বলে দে ওর 3 ভাগ্নি আর ওই 3 জনকে কাল আমি সবার সামনে আনছি, দেখি ও কি করতে পারে করুক। কানসা কনফার্ম হয় সাধু তাহলে ঠিকই বলেছিল। সব যখন ক্লিয়ার, সিন পরের দিন সকালে এখানে আসে যেখানে সবসময় লোকজন থাকে। গ্রামের লোকজন 3 বোনকে দেখে হা করে আছে। আন্টি বলে, বেটা, যেদিন ওরা জন্মে সেদিন তোর বাবার কারণে বেঁচে যায়, আজ তুই ওদের পাশে দাঁড়িয়েছিস, এই ঋণ আমি কি করি? আরে আন্টি, কিসের ঋণ? এক মেয়েকে তো তার সঙ্গে বিয়ে দিচ্ছেনি। একটু পর কানসারাজু চলে আসে, 2 পাশে 2 দল। 3 ভাগ্নিকে দেখে তো কানসা অবাক। তার বোনকে বলে, বাহ, আমাকে ধোকা দিয়ে 3 বাচ্চাকে বড় করেছিস, এই জন্য তোকে সাধুবাদ দিব, নাকি আমার লোকেরা তোর পর নজর রাখতে পারেনি তার জন্য আমি আফসোস করব? বলে সামান বের করে রাঙ্গার বাবাকে মেরে দেয় যে সে তাকে কেন এই ব্যাপারে বলেনি, বা সে কেন নজর রাখতে পারলো না তার বোনের ওপর। রাঙ্গার মাথা ঘুরে যায়, এটা কি হলো? সে তার বাবাকে ধরে কাঁদতে থাকে, মানে সে তো ভাবেনি এমন কিছু হবে। কুত্তার মতো গোলামি করে তার প্রতিদান এই। রাঙ্গা কানসার বিরুদ্ধে কথা বলতে থাকে, কৃষ্ণাকে উস্কায়, মার একে মার, বাট সে বলে যায় কার পাশে দাঁড়িয়ে আছে। কানসা রাঙ্গাকেও মেরে দেয়। এরপর এখানে কি হবে তা তো আপনি আন্দাজ করতেই পারছেন। তো চলুন হালকার উপর একটু ঝাপসা মেরে দেয়। কানসার সব লোকদের হালকা সাইজ করে 2 জন লেগে যায়। এমন মোটা তাজা ভিলেন, অবভিয়াসলি হিরো তার হাতে মার খাবে। কৃষ্ণা মার খায়, শুধু খায় না, খেয়ে একেবারে চিত হয়ে যায়। একজন তাকে ফাইনাল টাচ দিতে যাবে, তার মা আসে, শুধু আসেই না, সেও মারামারি করতে লাগে। আরে ডিরেক্টর সাহেব, হালকা একটু তো মাথা খাটান, হলোই যেন অ্যাকশন ইমোশন, তাই বলে হিরো আলমকে পিছিয়ে ফেলবেন? যাক, কৃষ্ণা সারা নেই, আন্টিও মার খেয়ে পড়ে যায়। এরপর শুরু হয় আসল সিন। মাস্টার বাজাও। তুই আমার সন্তান, বাবা, আমি তোর মা বলছি। ভাই উঠে যায়। এবার কি তাকে কেউ ঠেকাতে পারবে? কানসার কলসা ফলিয়ে দেয়, ভিলেন চলে গেল। এখন কানসার সব সম্পদ তো সত্যিয়ার মায়ের। জামাই হিসেবে কৃষ্ণ এখন দেখাশোনা করবে, গ্রামের মানুষদের ভালো করবে, সবাই ভালো থাকবে, এমন ইশারা দিয়ে মুভি এখানে শেষ করে দেয়। মুভি যতটা খারাপ ভেবেছেন ততটাও কিন্তু লাগেনি, কি বলেন? তো ব্যাপারটা হলো বিশ্বাসেই বস্তু মেলে। দুনিয়াতে চলতে হলে বিশ্বাস ভরসা কারো না কারো ওপর করতে হবে, থাকতেই হবে। তার মানে এই নয় যে অন্ধ হয়ে যেতে হবে, ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলতে হবে।
আপনাকে যদি কোনো হুজুর বলে আপনি দুনিয়ার সব থেকে বেশি সুখী মানুষ হবেন, টাকাওয়ালা হবেন, বিনিময়ে একজনকে অযথা অপমান করতে হবে, থাপ্পড় মারতে হবে, বা তার খুব ছোট কোনো জিনিস তার অনুমতি ছাড়া নিতে হবে, আপনাকে বুঝতে হবে এটা কখনো পসিবল নয়। ধর্ম, লজিক, বিবেক কখনো এটাকে সাপোর্ট করবে না। সব থেকে দামি আমরা। কেন? কারণ আমাদের বিবেক আছে, আমরা লজিক দিয়ে ভাবি। তাহলে একটা মানুষের ক্ষতি করে আরেকটা মানুষ কী করে সুখী হওয়ার চিন্তা করে? হাউ ইজ ইট পসিবল? কারো ঘাড়ে পা দিয়ে সামনে দেখা যায় কিন্তু সামনে যাওয়া যায় না, কারণ আপনি কারো ঘাড়ে পা দিয়ে সামনে গেলে কেউ আপনাকে নিচে ফেলে আপনার বুকের উপর পা দিয়ে উপরে উঠে যাবে। সো বি কেয়ারফুল। ভিডিও ভালো লাগলে ঘুঁতোঘাতি করে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। সাবস্ক্রাইব করে না থাকলে করে দিন। আর মাত্র 3000 লাগে 1 লাখ পূরণ হতে। এটাও কি আপনারা চোখে দেখেন না? ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।